আসসালামু আলাইকুম। টিউটর গাইডের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। ইতিমধ্যেই জানি যে টিউটর গাইড টেক্সটবুক হান্টার নামে একটি নতুন কোর্স লঞ্চ করেছে, যেখানে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়টাকে আমরা গুরুত্বপূর্ণ টপিকসগুলোকে দাগে দাগে পড়ার চেষ্টা করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ব্যবসায় উদ্যোগ বইয়ের তৃতীয় অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। তৃতীয় অধ্যায়, আত্মকর্মসংস্থান, সেলফ এমপ্লয়মেন্ট। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এটা পরীক্ষা প্রশ্ন আসে অনেক সময়। বাংলাদেশ কেমন দেশ? উন্নয়নশীল দেশ। বাংলাদেশ পরিসংখ্যান 2018 অনুযায়ী দেশের অনুমিত লোক সংখ্যা 16,27,00,000। 2018 সালের অনুসারে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 16,27,00,000। মোট জনসংখ্যার প্রায় 80% মানুষ গ্রামে বাস করে। এটা অনেকবার পরীক্ষা প্রশ্ন আসছে। বাংলাদেশ অর্থনীতি রিভিউ 2018 এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতির কৃষি খাতের অবদান হচ্ছে 14.23%। শিল্প খাত হলো 33.66%। সেবা খাত হচ্ছে 52.11%। কিন্তু জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধির প্রভাব, অর্থনৈতিক অগ্রসর চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্য দেশের বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে দেশের বেকার সমস্যা কি জন্য বৃদ্ধি পাচ্ছে? তাহলে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে কেন? জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাইতেছে অর্থনৈতিক অগ্রসরের কারণে, আর চাহিদার তুলনায় কর্মসংস্থান যে সীমিত এই জন্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন 2010 এর মোতাবেক বাংলাদেশের মোট কর্মহীন যারা মানে কাজ করে না এরকম সংখ্যা হচ্ছে 26 লক্ষ। দেশের মোট শ্রমহীন এর পরিমাণ, মোট শ্রম শক্তির পরিমাণ হচ্ছে 5,27,00,000, যা হচ্ছে 1/3 হচ্ছে যুবক যুবতী। বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে মজুরি ও বেতন ভিত্তিক চাকরির মাধ্যমে কাজে লাগানো সম্ভব হয় না। এই জন্য তাদের প্রয়োজন হয় আত্মকর্মসংস্থানের। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি কি জিনিস জানতে পারবো? এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো আত্মকর্মসংস্থানের ধারণা, আমরা জানতে পারবো যে আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্কিত ব্যাখ্যা, আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, আমরা জানবো যে বাংলাদেশের অর্থ সামাজিক অবস্থার বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত এবং লাভজনক যে ক্ষেত্র সেটা আমরা জানবো, সহায়তাকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেগুলো সম্বন্ধে, আর হচ্ছে আমরা জানবো আত্মকর্মসংস্থান উদ্বুদ্ধকরণের জন্য বিভিন্ন উপায়। প্রথম হচ্ছে আত্মকর্মসংস্থান, কনসেপ্ট অফ সেলফ এমপ্লয়মেন্ট। এসএসসি পাস হাফিজুর রহমান 2000 সালে জাহাজে কাজ শুরু করেন। হাফিজুর রহমান 2000 সালে জাহাজে কাজ শুরু করেন। ছোট চাকরি, খাটুনি তার অনেক, কিন্তু বেতন অনেক কম। সংসার চলছে না, বাধ্য হয়ে তাকে জাহাজের চাকরিটার ইস্তফা দিয়ে গ্রামে চলে আসতে হয়। ওষুধ কোম্পানি চাকরি নেওয়ার অনেক চেষ্টা করে তিনি ব্যর্থ হন। পরীক্ষা অনুসারে প্রশ্ন আসতে পারে ওষুধ কোম্পানি কিসের কাজ করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছে যে ওষুধ কোম্পানি চাকরি নিতে গিয়ে। ডিগ্রি পাশের সনদও না থাকার কারণে সে চাকরি পাচ্ছে না। তাহলে তার চাকরি না পাওয়ার একটা কারণ হচ্ছে ডিগ্রি পাশের কোনো সার্টিফিকেট তার কাছে নাই। তবে পরিশ্রমী হাফিজুর রহমান দমে যায়নি। বাড়ির আশেপাশে পতিত জমি নিয়ে তিনি একটা কিছু করার কথা ভাবতে থাকেন। উপজেলা কৃষি অফিসারের পরামর্শে তিনি পতিত জমিতে করল্লার চাষ করেন। সপ্তাহে এখন তার ক্ষেতে 7 মণ করলা হয়। করলার আয় দিনই হাফিজুর এর 6 সদস্য পরিবারে ভরণ পোষণ চলছে স্বাচ্ছন্দ্যে। পিরোজপুরের ভান্ডারিয়ার মাটিভাঙা গ্রামে শিক্ষিত চাষী হাফিজুর রহমান করল্লার পাশাপাশি নানা রকম সবজি আবাদ করে বেকারত্ব ঘুচিয়ে এখন স্বাবলম্বী এবং দরিদ্রতাকে জয় করেছে। হাফিজুর জানান এবার তিনি 2 একর জমিতে তিনি সবজি আবাদ করেছেন। অর্ধেক জমিতে তিনি হাইব্রিড টিয়া প্রজাতির করলা চাষ করছেন এবং অন্য জমিতেও তিনি পুঁই শাক, বরবটি, বেগুন, চিচিঙ্গা এগুলো চাষ করছেন। তিনি কেজি 30 টাকা দরে স্থানীয় পাইকারদের কাছে করলা বিক্রি করেন। পাইকার ক্রেতারা তার খেতে এসে করলা নিয়ে যায়। আর এই বছর করলা বিক্রি করে তিনি প্রায় 3 লক্ষ টাকা আয় করছেন। তবে আয় করবে বলে উনি আশাবাদী হচ্ছেন। তবে করলার আবাদের
50,000 টাকা তাকে ব্যয় করতে হয়েছে যে করলা চাষ করার জন্য, তাহলে তিনি 50,000 টাকা 55,000 টাকা তিনি ব্যয় করেছেন এবং 3,000 টাকা তিনি আয় করবেন, এটা তিনি আশা করতেছেন। হাফিজুর রহমান একজন উদম্য কৃষক বলে সে সফল হয়েছেন। এই ব্যাপারে কৃষি অফিসার নারায়ণ চন্দ্র মজুমদার বলতেছে যে হাফিজুরের সফলতার পিছনে তার সবজি আবাদের মনোনিবেশ আছে এবং সে কি করতেছে, বেকার যুবকদের জন্য বিশেষ একটা অনুকরণ হিসেবে কাজ করবে। এই যে জনাব হাফিজুর রহমানের দক্ষতা এবং গুণাবলী দ্বারা সে কর্মসংস্থান করছে, এই কর্মসংস্থানকে আত্মকর্মসংস্থান বলে। এখন আমরা বুঝতে পারতেছি যে নিজস্ব পুঁজি অথবা ঋণ করা, স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা এবং দক্ষতায় কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রতিষ্ঠার জীবনযাপন করাকে আত্মকর্মসংস্থান বলে। তাহলে যদি প্রশ্ন করা হয় আত্মকর্মসংস্থান কাকে বলে, নিজস্ব পুঁজি, ঋণ করা সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা, দক্ষতা ইত্যাদি কাজে লাগিয়ে, প্রচেষ্টাকে কাজে লাগিয়ে যে জীবিকা অর্জনের যে চেষ্টা, সেটাকে আমরা বলবো আত্মকর্মসংস্থান। জীবিকা অর্জনে বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা। বিভিন্ন খুচরা বিক্রি, রেডিও ও টেলিভিশন মেরামত, হাঁস মুরগি পালন এবং মৌমাছি চাষ, এগুলো হচ্ছে আত্মকর্মসংস্থানের একটা আওতাধীন। ব্যবসায় উদ্যোগের মধ্যে আত্মকর্মসংস্থানের সম্পর্ক হচ্ছে অত্যন্ত নিবিড় সম্পর্ক আছে ধরে। আর আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থান চিন্তা করে কাজ হাতে নিতে পারে। একজন আত্মকর্মসংস্থানের ব্যক্তি কখনো একজন উদ্যোক্তা পরিণত হবেন তার নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের উপর যেই কর্মসংস্থান চিন্তা করছে সে কাজ শুরু করতে পারবেন এবং একটি প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে উনি ব্যস্ত হতে পারবেন। তো এই ছিল আমাদের আত্মকর্মসংস্থান সম্বন্ধে এটা বেসিক ধারণা। তারপরে বলা যাচ্ছে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা নিয়ে, আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ সেলফ এমপ্লয়মেন্ট সম্বন্ধে। নোয়াখালীর সানজিদার কথা বলা হচ্ছে। সানজিদা ইসলাম, তিনি স্থানীয় কলেজ থেকে স্নাতক পাশ করে তিনি চাকরির জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বেশ কিছুদিন উনি বেকার থাকার পর তিনি স্থানীয় যুব উন্নয়ন কার্যালয় থেকে তিনি ফুল চাষের একটা প্রশিক্ষণ নিছে। নেওয়ার পরে তিনি কি করলেন, সে প্রশিক্ষণের চিন্তা ভাবনা করছে, করার পরে প্রশিক্ষণ শেষে তিনি 1 একর জমিতে তিনি ফুল চাষ করা শুরু করছেন। প্রথম মৌসুমে তার আয় হইতেছে 50,000 টাকা এবং লাভের যে টাকা তিনি পাইছে সেটা তিনি কি করছে, বহুগুণ তার বেড়ে যায়। তারপরে তিনি ঢাকায় গিয়ে তিনি কি করেন, ফুল চাষের উপর দিনব্যাপী কর্মশালায় যোগ দেন এবং পুষ্প মেলা থেকে উনি ঘুরে এসে দেখে আসেন যে কিভাবে তারা সেটা আসলে ফুলের ব্যবসাটাকে কিভাবে তারা আরো বেশি অগ্রসর করতে পারবেন। এখান থেকে তিনি নতুন দেশি বিদেশি জাতের ফুলের বীজ নিয়ে চাষ করার অনেক আয় করলেন এবং কঠোর পরিশ্রম এবং সুযোগের মাধ্যমে তিনি ব্যবসায়ের 5 বছরে অনেক বড় আকারে নিয়ে গেছেন। তিনি সাম্প্রতিক জেলার সেরা নারী উদ্যোক্তা পুরস্কার পান। যে দেশের তার জেলার সেরা নারী উদ্যোক্তা পুরস্কার তিনি পান। পুরস্কার গ্রহণকালে তিনি আত্মকর্মসংস্থান সম্বন্ধে উনি বলেন যে আত্মকর্মসংস্থান প্রয়োজনীয়তা সম্পর্কে উনি অনেক কিছু অবগত করেন। আমরা বলি কর্মসংস্থান কয় প্রকার। কর্মসংস্থান প্রধানত কর্মসংস্থান 3 প্রকার। একটা হচ্ছে মজুরি ও বেতন ভিত্তিক চাকরি, আত্মকর্মসংস্থান, আর হচ্ছে এটা হচ্ছে ব্যবসা। কর্মসংস্থানের প্রধান উৎস হচ্ছে সরকারি চাকরি আর বেসরকারি প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রমজীবী এবং চাকরিজীবীদের লোকদের সংখ্যাও সেটা বৃদ্ধি পেতে থাকে। কর্মসংস্থান চাহিদা যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হিসাবে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না। তার মানে চাহিদা যেরকম আছে সে অনুসারে কর্মসংস্থান কি পায় না, বৃদ্ধি পায় না। অন্যান্য পেশার আয় হচ্ছে সীমিত, কিন্তু আত্মকর্মসংস্থান প্রাপ্ত আয় প্রথম দিকে সীমিত হয় এবং অনিশ্চয়তা থাকলেও সে আয়টা আস্তে আস্তে কি হয়, বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে কর্মসংস্থান আওতা অনেক বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। বর্তমানে কর্মসংস্থান নিয়োজিত ব্যক্তিগুলো সমাজের মর্যাদাও বৃদ্ধি পেয়েছে। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হচ্ছে নিজের দক্ষতা। আর কর্মসংস্থানের ক্ষেত্রে যে যন্ত্রপাতি ও কাঁচামাল প্রয়োজন হয় সেটা হচ্ছে কর্মসংস্থানকে আরো অনেকটা কি করে দেয়, সহজ করে দেয়। কর্মসংস্থান একটা স্বাধীন পেশা, আত্মকর্মসংস্থান হচ্ছে একটা স্বাধীন পেশা। আর এই ব্যবসায় যেহেতু অনেক সময় নিজের বাড়ি এবং জমি করা যায়, তার মানে আলাদা কোনো খরচের সেখানে প্রয়োজন পড়ে না। আত্মকর্মসংস্থান নিয়োজিত থাকলে তরুণ সমাজ নানা সমাজ বিরোধী কাজে লিপ্ত না হয়ে সমাজে এবং দেশের উন্নতিতে অবদান রাখতে পারে। বাংলাদেশ জনসংখ্যা বেশি হওয়ার কারণে মজুরি অনেক কম এবং এখানে আসতে পারে জনসংখ্যা বেশির কারণে বাংলাদেশের যে মজুরি হার সেটা অনেক কম। আবার আমাদের দেশের মৌসুমী বেকারত্বর সংকটের পরিমাণও সেখানে বেশি। এক সময় সমস্যা সমাধানে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ অবদান সেখানে রাখতে পারবে।
আত্মকর্মসংস্থানের মাধ্যমে শহরমুখী যে জনস্রোত সেটাকে নিয়ন্ত্রণ এবং গ্রাম সমাজের অর্থনৈতিক উন্নয়ন সেটা নিশ্চিত করা যায়। আত্মকর্মসংস্থান মানসিকতা যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, আর কি করে, স্বেচ্ছামূলক কাজে তাকে উৎসাহিত করে। ওকে, বাংলাদেশে আর্থসামাজিক অবস্থায় বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত এবং লাভজনক ক্ষেত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণার দিক থেকে নিজের মালিক এবং ব্যবসায়ের চালিত যেই ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত থাকে সেগুলোকে তারা জীবিকা অর্জন হিসাবে তারা কাজে লাগাতে পারে। সেরকম কিছু তোমার কাজের দিকগুলো নিচে উল্লেখ করা হয়েছে যে উপযুক্ত ক্ষেত্রগুলো। তো এগুলো এখান থেকে তোমার চার্ট থেকে এখানে তোমরা দেখে নিবে ধরে। এখান থেকে নৈবিত্তিক আসে প্রায় সময়। তার পরবর্তীতে আমরা আসতেছি আত্মকর্মসংস্থান উপযুক্ত ক্ষেত্র হিসাবে বিবেচ্য বিষয়। আত্মকর্মসংস্থান ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সাফল্য এবং ব্যর্থতা অধিকাংশ আত্মকর্মসংস্থান উপযুক্ত ক্ষেত্রের উপর নির্ভর করে। আত্মকর্মসংস্থানের এর বিবেচ্য বিষয়গুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে সঠিক পণ্য নির্বাচন করা। সঠিক পণ্য নির্বাচন, ব্যবসায়ের সঠিক পণ্য নির্বাচনের উপরে ব্যবসায়ে যে লাভ, সেই লাভটা হচ্ছে অন্যতম পূর্ব শর্ত হিসেবে কাজ করে। পণ্য নির্বাচনের পূর্বে বাজারের পণ্যটির চাহিদা সম্পর্কে আগে থেকে কি করতে হবে, মানে সেই তথ্য নিয়ে রাখতে হবে। প্রাথমিক মূলধন, ব্যবসায় সফলতার জন্য পরিচালনার ক্ষেত্রে স্থায়ী এবং চলতি মূলধনে পর্যাপ্ততা বাঞ্ছনীয়। প্রয়োজনীয় মূলধন এবং নির্ধারণ এবং সংগ্রহ করা ব্যর্থ হলে পূর্ব ক্ষমতা ব্যবহার করা সম্ভব হবে না। চলতি পুঁজি অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানাগুলোই তারা কি করে, উৎপাদন ক্ষমতা অনুযায়ী পরিচালনা করতে পারছে না। পণ্যের চাহিদা নির্ধারণ, বাজার জরিপ করতে হবে, আর কি করতে হবে, অন্যান্য পদ্ধতিগুলো অবলম্বন করে পণ্যের চাহিদা কতটুকু আছে সেটা বের করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শর্ত। প্রয়োজনে পণ্যের বাজারে যে পরিধি এবং যে কৌশল সেগুলো সেখানে নিরূপণ করা যেতে পারে। অভিজ্ঞতা এবং শিক্ষা, অভিজ্ঞতা শিক্ষার উদ্যোক্তার ব্যবসায়ের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উপযুক্ত যে শিক্ষা সেটা ব্যবসায় সফলতা অর্জন করতে অনেকাংশে সহযোগিতা করে। গবেষণার ফলে দেখা গেছে যে কোনো ব্যবসায়ের ব্যর্থতার প্রধান কারণ হচ্ছে ব্যবসায় যে মালিক তার পূর্ব অভিজ্ঞতা নাই, আর ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তার সম্বন্ধে কোনো জ্ঞান সেখানে তার নাই। তারপর হচ্ছে নিজের দুর্বলতা সম্পর্কে সজাগ থাকতে হবে। শিল্প উদ্যোক্তাকে যদি তার নিজের শক্তিমত্তা এবং দুর্বলতা সম্পর্কে সজাগ থাকে তাহলে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাকে সংকট তার এড়ানো করা সম্ভব। আর পারিবারিক সহযোগিতা এবং যৌথ উদ্যোগে ব্যবসায় সফলতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। সেই সকল ব্যবসায় যৌথ উদ্যোগের পরিচালনার ক্ষেত্রে সেই সকল ব্যবসায় বেশি সফলতা হতে পারে। সঠিক কর্মী নির্বাচন, ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে যে সকল কর্মী নিয়োগ করা হবে তাদের অবশ্যই যোগ্যতা সম্পন্ন এবং স্বীয় কাজে তাকে দক্ষ থাকতে হবে। কাজেই কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত এবং বিশ্বস্ততার ক্ষেত্রে মানদণ্ড হিসাবে তাদের যাচাই করা তাকে নির্বাচন করতে হবে। নিয়োগকৃত কর্মীদেরকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে এবং আবেগের দ্বারা তাড়িত হয়ে কর্মীদেরকে নিয়োগ করা যাবে না। তার মানে কোনো একটা কর্মী নিয়োগ করতে গেলে তাকে আবেগ দিয়ে দেখে তাকে সেখানে নিয়োগ করা যাবে না। ব্যবসায়ের স্থান নির্বাচন, ব্যবসায়ী স্থান নির্বাচন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যবসায়ী স্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচা মালের সহজলভ্যতা, মানে কোথেকে তাড়াতাড়ি তুমি মাল কিনে আনতে পারো সেই জিনিসটা সম্বন্ধে একটু আমাদের বেশি বেশি লক্ষ্য রাখতে হবে। তারপর হচ্ছে বাজারকরণের সুবিধা, যে আমরা দ্রুত যাতে বাজারে পণ্যটা আমরা সেখানে পৌঁছে দিতে পারি। আর হচ্ছে অবকাঠামোগত সুবিধাগুলো বেশি লক্ষ্য রাখতে হবে। সঠিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে সঠিক প্রযুক্তি ব্যবহার এবং প্রয়োজন বোধে স্থানীয় এবং আমদানিকৃত যে প্রযুক্তি সেটাকে সংমিশ্রণে ব্যবসাগুলো পরিচালনা করা সুগম করতে হবে। দেশের আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক অবস্থাগুলো অবহিত থাকতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থাগুলোর ক্ষেত্রে সফলতা অনেক নির্ভর করে। ক্ষুদ্র ব্যবসায়ীদের দেশের চলমান আর্থসামাজিক অবস্থা সম্পর্কে অবহিত থাকতে হবে। সেই আলোকে ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে ব্যবসায়ের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। অধিকাংশ ব্যবসায় সফলতা লাভ করতে হলে সেই ক্ষেত্রে ব্যবসায়ের কার্যাবলীকে প্রভাবিত করে সেখান থেকে অবহিত করতে হবে। ব্যবসায়ের ঝুঁকি মোকাবেলার যে প্রধান উপায় সেটা হচ্ছে ব্যবসায়ের ঝুঁকির আগে থেকে নিরূপণ করে রাখতে হবে এবং মোকাবেলার জন্য তাকে কৌশলটাকে স্থির করে অনিশ্চয়তাজনিত যে ক্ষতিগুলো আছে সেগুলোকে আমাদেরকে চিন্তা করে রাখতে হবে। ব্যর্থ থেকে শিক্ষা, ব্যবসায়ের একবার ব্যর্থ হলে সেই ব্যর্থতার যে কারণটা সেটা বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে হতাশ হওয়ার পরিবর্তে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর সুষ্ঠু ব্যবসায়ের পরিকল্পনা হচ্ছে ব্যবসায় সফলতা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
ব্যবসায় সাফল্যতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সঠিক ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন করা। ব্যবসায়ের যে হাত দেওয়ার পূর্বেই ব্যবসার কাজটা কিভাবে হবে, কখন হবে, তা সেই সম্বন্ধে আগে অগ্রিম চিন্তা ভাবনা করে নিতে হবে। আর এটাই হচ্ছে পরিকল্পনা। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা হচ্ছে একটা দিক নির্দেশন হিসাবে কাজ করে। এই জন্য ব্যবসায়ের যে পরিকল্পনা তাকে বলা হয় দিক নির্দেশনের দলিল। পরিকল্পনা প্রণয়ন যত বেশি সমৃদ্ধ হবে, ব্যবসায় সফলতা তত বেশি নিশ্চিত হবে। তাহলে ব্যবসায় পরিকল্পনার উপরে নির্ভর করে ব্যবসায় লাভ হবে না লস হবে, এটা সেখান থেকে নির্ভর করবে। এবার হচ্ছে ব্যবসায় আত্মকর্মসংস্থান উদ্বুদ্ধকরণের বিভিন্ন করণীয়। আত্মকর্মসংস্থান উদ্বুদ্ধ করতে গেলে আমাদেরকে বিভিন্ন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন জীবিকা অর্জনের ক্ষেত্রে মানুষ আত্মকর্মসংস্থান একটা প্রবল ইচ্ছা শক্তি হিসেবে কাজ করে, এবং সেই সম্পর্কে কাজ করতে গেলে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে যে কোন পেশা বা কোনো কাজে ছোট নয়, অপমান বোধ করা যাবে না, সেটা নিয়ে স্থায়ী এলাকার যে আত্মকর্মসংস্থান গুলো আছে স্বয়ংসম্পূর্ণ, সেগুলো আমাদের বিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীদেরকে তার জীবন কাহিনী সেখান থেকে শোনাতে হবে। স্ব এলাকায় আত্মকর্মসংস্থানের ক্ষেত্রগুলো তালিকা প্রণয়ন করতে হবে। বিদ্যালয় এবং ইউনিয়ন পরিষদ সেই দেয়ালে সেটা প্রচার করে দেখাবে। বিদ্যালয় এবং কলেজ থেকে শিক্ষার্থীরা ঝরে পড়বে এবং নিয়মিত আসার যেই সুযোগ যদি না পায়, তাহলে প্রশিক্ষণের ঋণ দানের ব্যবস্থা সেখানে করতে হবে। নবম শ্রেণীতে শিক্ষাকৃত বৃত্তিমূলক কারখানা এবং কর্মী সংস্থানের শিক্ষাগুলো পর্যাপ্ত অন্তর্ভুক্ত করতে হবে। আত্মকর্মসংস্থানের সামনে রেখে যুব উন্নয়ন ব্যাংক শিক্ষা আর ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য সহজ শর্তে ঋণ দান করতে হবে। আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের যে প্রয়োজনীয়তা, কোনো বিশেষ কাজে যথাযথ সম্পাদন করার ক্ষেত্রে জ্ঞান এবং দক্ষতাকে বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ একান্তই প্রয়োজন। প্রশিক্ষণ দক্ষতা এবং যোগ্যতাকে বৃদ্ধি করে। বড় প্রতিষ্ঠানের ন্যায় ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো কর্মীদেরকে দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। নিয়োগ পদ্ধতি এবং প্রশিক্ষণের সুস্পষ্টতা কর্মসূচি থাকলে অভিজ্ঞ এবং যোগ্য কর্মীদেরকে বাইরে থেকে কর্মী নিয়োগের প্রয়োজন হবে পড়ে না, এবং ক্ষেত্রে অবিরাম নিয়ম হিসাবে কাজ করে। তাদের যোগ্যতা ক্রমশই বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানকে লাভজনক হিসাবে কাজ করে থাকে। কার্য প্রকৃতি এবং পরিবেশের পরিচয়। প্রতিষ্ঠানের কর্মের যেই প্রকৃতি এবং পরিবেশ, এটা তার কর্মীদেরকে অবশ্যই কর্মীদের জীবন মাফিক আকারে করতে হবে। প্রশিক্ষণ ব্যবস্থার নতুন কর্মীদেরকে কর্ম পরিবেশের পরিচয় করে দিতে হবে। দক্ষ অভিজ্ঞতার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ক্ষেত্রে সবসময় যে উপযুক্ত শিক্ষাপ্রাপ্ত বা অভিব্যক্তি সংগ্রহ করা সম্ভব হয় না, এই জন্য কর্মীদেরকে প্রশিক্ষণের ক্ষেত্রে সে প্রয়োজন গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। কর্মীদের দক্ষতা বাড়বে, প্রশিক্ষণে কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়, এবং তাই নতুন এবং পুরাতন যে কর্মীরা আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদেরকে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং উদ্যোক্তাদের প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, সরঞ্জামাদি এবং স্থায়ী সম্পদে তাদের ব্যবহার সম্বন্ধে তাদের জানতে হবে। নৈতিকতার বল, সেটা হচ্ছে প্রশিক্ষণ উদ্যোক্তাদের মনোভাবকে উন্নত করবে এবং নৈতিক বল তাদেরকে বৃদ্ধি করবে। অপচয় হ্রাস করে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রশিক্ষণে কর্মীদেরকে দক্ষতা এবং মিতব্যয়িতা হিসাবে কার্য সম্পাদন করতে শিখায়, এবং তাই যে প্রতিষ্ঠানের অপচয়টা হ্রাস পায় সেখান থেকে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদেরকে নিরাপত্তা ব্যবস্থা সম্বন্ধে শেখানো হয়। এই জন্য কলাকুশলী শেখার কারণে প্রতিষ্ঠানের যে কারখানাগুলো আছে সেটা যথাযথভাবে ব্যবহার করা যায়, ফলে দুর্ঘটনা সেখান থেকে এড়ানো সম্ভব হয়। তো কর্মীদের দক্ষতা এবং বৃদ্ধির ক্ষেত্রে সুষ্ঠু কার্যনির্বাহীর ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন অপরিসীম। নতুন এবং পুরান যে উভয় কর্মীরা আছে তাদেরকে প্রশিক্ষণের আওতাধীন করা প্রয়োজন পড়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের উপযুক্ত যে ক্ষেত্র। সেটা ক্ষেত্রের মধ্যে প্রথমে আছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সেটা শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নির্দিষ্ট ফির মাধ্যমে আত্মকর্মসংস্থান এবং উদ্যোগ উন্নয়নের ক্ষেত্রে তারা প্রশিক্ষণ হিসেবে কাজ করে। তাদের প্রধান যে কর্মসূচি শিল্প স্থাপন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা করা, নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ করা এবং মহিলা উদ্যোক্তা যারা আছে তাদেরকে উন্নত করে নিয়ে আসা। তো বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এটাকে শর্টে বলে BIM। এখান থেকে কিন্তু আমি PGT HRM একটা কোর্স এখানে আমরা করেছি ধরে
এখান থেকে পোস্ট গ্রাজুয়েট একটা ডিগ্রি আমি সম্পন্ন করেছিলাম 2019 সালে সেখান থেকে। তারপরে আমরা হচ্ছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়। মহিলা বিষয়ক মন্ত্রণালয় মূলত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে এবং বিশেষ করে গ্রামের দুস্থ শিক্ষা এবং অর্ধ শিক্ষিত মহিলাদের স্বকর্মসংস্থানের সুযোগ হিসাবে মূল লক্ষ্য হিসাবে এটা মূল উদ্দেশ্য হিসাবে এটা কাজ করে। এটি উদ্যোগে মহিলাদের কারিগরি দক্ষতা সেটা কি করে কারখানা এবং প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে ব্যবস্থা হিসেবে কাজ করে। বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড সেটাকে শর্টে বলা হয় বিআরডিবি। এটা পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, এটা পরীক্ষা আসে যে বিআরডিবি এর ফুল মিনিংটা কি। এরা কি করে, এরা দুস্থ এবং ভূমিহীন যে মানুষগুলো আছে তাদেরকে যারা বৃত্তিমূলক প্রশিক্ষণ তারা দেয়। ওকে, আর এখানে স্বাধীনভাবে একটা পেশা হিসেবে তারা বেছে নিতে পারে এবং এটা সকল জেলা এবং উপজেলাতে বিআরডিবির একটা কার্যালয় সেখানে আছে। তারপর হচ্ছে কি আমাদের গ্রামীণ মহিলা কর্মসূচি যেটা আছে সেটা গ্রামীণ মহিলা কর্মসূচি তারা কি করে, তারা একটা ঋণ বিতরণ করে এবং শুধুমাত্র প্রশিক্ষণ প্রাপ্তদেরকে তারা কি করে মানে ঋণ প্রদান করে, অন্যদেরকে তারা ঋণ প্রদান করে না। তারপর হচ্ছে যুব প্রশিক্ষণ কেন্দ্র। যুব প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে আছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এটা কাজ করে, প্রশিক্ষণ হিসেবে কাজ করে এবং দেশের প্রতিটি থানায় এর কেন্দ্র আছে। তারা করে কি, যুবক যুবতী যারা আছে তাদেরকে হাঁস মুরগি পালন, খামার করতে দেওয়া, নার্সারি করা, সেলাই মেশিন, কম্পিউটার শিখানো, এগুলোতে বেশি জোর দেয়। এখানে পরীক্ষায় প্রশ্ন আসে প্রায় সময়, এটা সবসময় বেশি আসে কম্পিউটার চালানো, মানে যুব উন্নয়নে কি কাজটা বেশি করে, কম্পিউটার চালানোটা বেশি করে। তারপর নট্রামস, এটা অনেক গুরুত্বপূর্ণ, এখানে প্রশ্ন আসে। নট্রামস হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের একটা পরিচালিত একটা প্রতিষ্ঠান। তারা করে কি, কম্পিউটারের প্রোগ্রামিং এবং হচ্ছে কম্পিউটার যে চালানো সম্পর্কে তারা কি করে জ্ঞান প্রদান করে থাকে। তো এই প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ গ্রহণ করে যুবক যুবতীদের আত্মকর্মসংস্থানের দিকে তারা উদ্বুদ্ধ করে। তারপর হচ্ছে এনজিও, বাংলাদেশে বিভিন্ন রকম এনজিও আছে, তার মধ্যে হচ্ছে ব্রাক, তারপর হচ্ছে আসানিয়া মিশন, আর হচ্ছে প্রশিক্ষণ, এগুলো মানে বেশি জনপ্রিয়। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস। তাহলে আমরা তৃতীয় অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আমরা হাইলাইট করেছি। আশা করি এই লাইনগুলো থেকে পরীক্ষায় তোমাদের কমন পড়ে যাবে। আর এখানে থেকে সবসময় রিটেনের প্রশ্ন আসে, এই চ্যাপ্টার থেকে সবসময় একটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসে। আর এই যে পিছনের সাইডে যে জায়গাটা আছে, যে এইখানে একবারে শেষের অংশের দিক থেকে এই যে সহায়ক যে প্রশিক্ষণের প্রদানকারী যে প্রতিষ্ঠান, এখান থেকে অন্তত 2টা নৈবিত্তিক এখান থেকে আমাদের আসে। ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর টিউটর গাইডের সাথেই থাকি। ধন্যবাদ।